আসসালামু আলাইকুম, সবাইকে শুভ সকাল। প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো? স্যার আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় আলোচনা করছি। আমাদের 4টা লেকচারের আজকে চতুর্থ লেকচার চলবে ওই অধ্যায়ের। তো চতুর্থ লেকচারের কি বিষয় আছে আমরা একটু দেখে নেই। হ্যাঁ, আজকে আলোচনা হবে তৃতীয় অধ্যায় উৎপাদনের মাত্রা, চতুর্থ পর্ব উৎপাদনের কাম্য মাত্রা এবং বৃহদায়তন ব্যবসা প্রসার লাভ না করার কারণ। একই সাথে আমরা পড়ব যে তাহলে বৃহদায়তন ব্যবসা প্রসার লাভে করণীয় কি কি, কি কি ব্যবস্থা গ্রহণ করলে প্রসার লাভ ঘটবে। তাহলে আমরা একটু পরের লেকচারে চলে গেলাম। গতদিন আমাদের আলোচনা করা হয়েছে ক্ষুদ্র মাঝারি এন্টারপ্রাইজ এর কি, এর বৈশিষ্ট্য, বৃহদায়তন এন্টারপ্রাইজ কি, এর বৈশিষ্ট্য আমরা আলোচনা করেছি। আজকে আলোচনা হবে উৎপাদনের কাম্য মাত্রার ধারণা এবং এর সুবিধা, বাংলাদেশে বৃহদায়তন ব্যবসা প্রসার লাভ না করার কারণ কি। তোমাদের কাছে সবার বই আছে? বই সামনে রেখেছো? জি স্যার আছে। হ্যাঁ, বইটা সামনে রাখো, বইটা একটু লাগবে। গত দিন এখান থেকে কে কোনটা প্রশ্নের উত্তর দিতে পারবে? আচ্ছা, আমি একটু প্রশ্ন করি। কে আছে? অলিদ, অলিদ বলো তো। জি স্যার। বাংলাদেশের শিল্পনীতি কত এখন বর্তমান চলছে? স্যার 2016। গুড। সিয়াম বলো, সিয়াম। ভুল হোক ভালো হোক বলবে, বলে ফেলবা। সিয়াম, সিয়াম কি তুমি শুনতে পাচ্ছ? ওকে, সিয়াম কে পাচ্ছি না। তানভীর রহমান। জি স্যার। আমাদের উৎপাদন মাত্রার প্রকারভেদ গুলো বলো তো দেখি। উৎপাদন মাত্রা অনুযায়ী শিল্প প্রতিষ্ঠানগুলোকে কত ভাগে ভাগ করা হয়েছে? স্যার 2 ভাগে নাকি? কি কি? মিতব্যয়, অমিতব্যয়। মিতব্যয়ী, অমিতব্যয়ী এগুলো প্রকারভেদ। স্যার 4 ভাগে। কি কি? স্যার ক্ষুদ্রায়তন উৎপাদন, মাঝারি আয়তন উৎপাদন, বৃহদায়তন উৎপাদন, কাম্য মাত্রা উৎপাদন। আচ্ছা, কাম্য মাত্রার উৎপাদন কোনো প্রকারভেদ নয়, বরং ক্ষুদ্র মাত্রা, ক্ষুদ্র মাঝারি বৃহৎ 3 ধরনের শিল্প প্রতিষ্ঠান আমাদের ক্যাটাগরি ভাগ করা হয়েছে ক্ষুদ্র মাঝারি বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের। আর হচ্ছে কাম্য মাত্রা উৎপাদন, সেটা যে কোনো প্রতিষ্ঠানে হতে পারে। ক্ষুদ্র মাঝারি বৃহৎ শিল্পের কাম্য মাত্রা উৎপাদন হতে পারে। বুঝতে পারছো? তো মূলত হচ্ছে 3 প্রকার: ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠান, মাঝারি শিল্প প্রতিষ্ঠান, বৃহৎ শিল্প প্রতিষ্ঠান। তো ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানে আবার উৎপাদন ধর্মী আছে, সেবা ধর্মী আছে। উৎপাদন ধর্মীর ক্ষেত্রে কত, সেবার ক্ষেত্রে কত, এগুলো সব মনে আছে তোমাদের? জি স্যার আছে। হ্যাঁ, তাহলে উৎপাদন ধর্মী ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানে মূলধনের পরিমাণ কত বলো তো দেখি, ঝট করে বলো। স্যার কে বলবে? আমি। হ্যাঁ বলো, বলো, চট করে বলো। স্যার 75 লক্ষ টাকা থেকে 15 কোটি টাকা। হ্যাঁ, 75 লক্ষ থেকে 15 কোটি টাকা। আর হচ্ছে সেবামূলক ক্ষুদ্র শিল্প প্রতিষ্ঠানের মূলধনের পরিমাণ কত? 10 লক্ষ থেকে 10 লক্ষ থেকে 2 কোটি টাকা। 2 কোটি টাকা, রাইট। আর শ্রমিক সংখ্যা উৎপাদনের ক্ষেত্রে 31 জন থেকে 31 জন থেকে 120 জন। 120 জন। আর সেবার ক্ষেত্রে 16 জন থেকে 50 জন। 50 জন, রাইট। জাস্ট এইটুকু মনে রাখলেই তোমার এই ক্ষুদ্র শিল্পের যে প্রশ্ন আসবে পারবে। এরপর সাথে কি মাঝারি শিল্প প্রতিষ্ঠানে মূলধনের পরিমাণ, উৎপাদন ধর্মী প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূলধনের পরিমাণ কত? 15 কোটি থেকে 50 কোটি টাকা। 15 কোটির বেশি, 50, সর্বোচ্চ 50 কোটি। 15 কোটির বেশি কিন্তু সর্বোচ্চ 50 কোটি। এবং 50 কোটির বেশি ক্ষেত্রে হ্যাঁ সর্বোচ্চ 50 কোটি, সর্বোচ্চ 50 কোটি। আর হচ্ছে সেবামূলকের ক্ষেত্রে আমাদের 2 কোটির বেশি কিন্তু 30 কোটির অধিক নয়, নাকি এরকম না? হ্যাঁ, সর্বোচ্চ 30 কোটি, 2 কোটির বেশি, সর্বোচ্চ 30 কোটি। এবং শ্রমিক সংখ্যা হচ্ছে 121 জন থেকে 300 জন, এবং এখানে কত? 51 জন থেকে 120 জন। তাহলে বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠানের, উৎপাদন ধর্মী ব্যবসা প্রতিষ্ঠানের মূলধনের পরিমাণ কত? যে 50 কোটির অধিক। শ্রমিক সংখ্যা কত? যে 300 জনের অধিক।
তাহলে সেবামূলকের ক্ষেত্রে 120 জনের অধিক হবে এই শ্রমিক হ্যাঁ। সংখ্যা, আর 30 হ্যাঁ, কোটি টাকার আর অধিক হবে মূলধনের মূলধন পরিমাণ সংখ্যা। 30 কোটির অধিক এবং শ্রমিক সংখ্যা 120 জনের অধিক। এইটুকু জানা থাকলে তোমার এই চ্যাপ্টার একেবারে কমপ্লিট। আমি আবার বলছি, এইটুকু জানা থাকলে এই চ্যাপ্টার একেবারে কমপ্লিট। ঠিক আছে? তো এখান থেকেই তুমি বৈশিষ্ট্য সব খুঁজে পাবা, এখান থেকে সুবিধা তুমি খুঁজে পাবা, কি কি অসুবিধা আছে সেটাও খুঁজে পাবা তুমি। এখন এই ক্ষুদ্র, মাঝারি, বৃহৎ এই 3 প্রকারের শিল্পেরই কাম্য উৎপাদন হতে পারে। কাম্য উৎপাদন মানে হচ্ছে যে সমস্ত উপকরণগুলোকে ব্যবহার করে একটি প্রতিষ্ঠানের গড় উৎপাদন মাত্রা যতক্ষণ পর্যন্ত কম থাকবে ততক্ষণ পর্যন্ত কাম্য উৎপাদন মাত্রা, মানে সর্বনিম্ন যখন হবে সেটাই কাম্য উৎপাদন মাত্রা। আমরা গতদিন 10, 15, 20টা উৎপাদনের ক্ষেত্রে আমরা দেখিয়েছিলাম যে খরচ কেমন হয়, কোনটা আমাদের কাম্য উৎপাদন মাত্রা। তোমরা সবাই বলেছিলা যে 15টাই হচ্ছে আমাদের কাম্য উৎপাদন মাত্রা, তাই না? আর কাম্য উৎপাদন মাত্রাই হচ্ছে মিতব্যয়ী উৎপাদন মাত্রা। তাহলে অমিতব্যয়ী উৎপাদন মাত্রা কোনটা আমরা ছকের মাধ্যমে একটু দেখবার চেষ্টা করব। তো প্রথমত আমরা একটু দেখবার চেষ্টা করি যে হলো যে সকল দিক বিবেচনায় যে পর্যায়ে যে স্তরে সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করে সর্বোচ্চ মুনাফা অর্জন করা যায় তাকে উৎপাদনের কাম্য মাত্রা বলে। বুঝতে পারছো? সকল দিক বিবেচনায় যে পর্যায়ে যে স্তরে সর্বনিম্ন ব্যয়ে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন করে সর্বোচ্চ মুনাফা অর্জন করা যায় তাকে উৎপাদনের কাম্য মাত্রা বলে। তাহলে এখন হচ্ছে যে যেখানেই সর্বনিম্ন খরচ সেখানেই সর্বোচ্চ মুনাফা অর্জন হতে হবে, যদি হয় তবে আমাদের সেটাকে সেই উৎপাদন মাত্রা হচ্ছে কাম্য উৎপাদন মাত্রা। বুঝেছো? একটা চিত্র দেখো, একটা ছক তোমরা একটু আগে যেটা তোমাদের গ্রুপে শেয়ার করেছি, সবাই কি ছকটা দেখতে পাচ্ছ? জি স্যার, দেখা যাচ্ছে। ছকটা দেখো, নিচে হচ্ছে Q1 হচ্ছে উৎপাদনের পরিমাণ, Q1 Q1 X পর্যন্ত, OX হচ্ছে উৎপাদনের পরিমাণ এবং OY হচ্ছে আমাদের গড় ব্যয়, ব্যয়ের পরিমাণ, অর্থাৎ উৎপাদন করার পরে গড় ব্যয় প্রত্যেকটার পিছনে কত খরচ হলো। যখন ও কিউ পর্যন্ত পণ্য উৎপাদন করেছে, অর্থাৎ এই যে চিত্রটা তোমরা দেখতে পাচ্ছ আমি দেখাচ্ছি, ও কিউ পর্যন্ত যখন পণ্য উৎপাদন করেছে তখন ব্যয় হয়েছে ও সি পর্যন্ত। দেখো সি পর্যন্ত গিয়েছে, এখন কিউ সোজা উপরে এবং সি আনুভূমিক রেখা বরাবর, কিউ লম্বালম্বী বরাবর, লম্ব রেখা বরাবর, যেখানে গিয়ে সেট করে সেই বিন্দুটাই হচ্ছে আমাদের এখানকার মিতব্যয়ী উৎপাদন মাত্রা। এই জায়গাটাতে আমাদের খেয়াল করবে, এখানে হচ্ছে আমাদের সেট বিন্দু। এরপরে যখন এই ও কিউ থেকে উৎপাদনের পরিমাণ ও Q1 পর্যন্ত যাওয়া হয়েছে, দেখো এখান থেকে ও Q1 পর্যন্ত যাওয়া হয়েছে, তখন এর ব্যয়ের পরিমাণ ও সি থেকে নেমে ও C1 পর্যন্ত এসেছে। নেমে বলো দেখি এই জায়গায় ব্যয় কমেছে না বেড়েছে? ও Q1 এ স্যার ব্যয় কমেছে। ব্যয় কমেছে। খেয়াল করো এখানে একটা কার্ভ রেখা আছে, বাঁকা, ঠিক আছে? তো বাঁকা রেখা আছে, তার মানে হচ্ছে আগের বিন্দু থেকে ঠিক পরের বিন্দুতে যোগ করবার জন্য আমাদের একটা কার্ভ রেখা টানা হয়েছে বাঁকা করে। এখন আসো দেখি আমাদের যদি উৎপাদন ও Q2 পর্যন্ত বৃদ্ধি করা হয়, এখানে যদি বৃদ্ধি করা হয় Q2 পর্যন্ত, তাহলে কি হবে বলো তো দেখি? এই জায়গায় খরচটাকে একটু উপরে তুলে যাও, তার বৃদ্ধি পাচ্ছে এখানে। তাহলে এই জায়গা থেকে কার্ভ কি নিচে চলে গেছে না উপরে চলে যাচ্ছে? উপরে জায়গা থেকে উপরে যাচ্ছে। উপরে চলে যাচ্ছে। তাহলে উপরে চলে গেলে এই বিন্দু এইখানে, আবার এখান থেকে একটু টান মারলে দেখবে যে এরকম হবে। তাহলে সি এবং C1 এর মাঝখানে চলে গেল, অর্থাৎ C1 কে এক্সিড করে উপরে সে চলে গেল, অর্থাৎ ব্যয় বৃদ্ধি করেছে। তাহলে দেখো খেয়াল করো এই জায়গাটাতে Q1, অর্থাৎ Q1 যখন উৎপাদন করা হচ্ছে C1 এবং মিলিত হয়েছে P1 এ, তাহলে P1 এর পরে এই বিন্দুটাই হচ্ছে সর্বনিম্ন খরচ। সর্বনিম্ন খরচ বিন্দু কোথায়? P1 এ, অর্থাৎ মানে C1 হচ্ছে সর্বনিম্ন খরচ, তাহলে P1 টা হচ্ছে আমাদের কাম্য উৎপাদন মাত্রা বা মিতব্যয়ী উৎপাদন মাত্রা। এই বুঝে গেছে? মিতব্যয়ী উৎপাদন মাত্রা, কাম্য উৎপাদন মাত্রা। তাহলে এর চেয়ে বেশি হলেই আমাদের যেহেতু খরচ বেড়ে যাচ্ছে, তাহলে খরচ বেড়ে যাওয়ার পরেও যখন উৎপাদন বাড়ানো হয় তখন সেটাকে বলা হয় অমিতব্যয়ী উৎপাদন মাত্রা।
কি বুঝতে পারছো? এই জায়গায় দেখো, খেয়াল করো, এই জায়গায় কিউ ও Q1 এ আমাদের উৎপাদনও বেড়েছে কিন্তু খরচ কমেছে, উৎপাদন বেড়েছে কিন্তু খরচ কমেছে। কিন্তু এমনটা যদি হয় উৎপাদন বেড়েছে খরচও বেড়েছে, তাহলে সেটা অমিতব্যয়ী। এই বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, কিন্তু খরচ বাড়বে তো অবশ্যই, কিন্তু যে হারে বাড়ার কথা, যে হারে বাড়ার কথা তার চেয়ে বেশি বেড়েছে, তাহলে অমিতব্যয়ী হবে। আর এখানে দেখো, যে স্তরে ও Q1 পর্যন্ত যখন আমরা উৎপাদন করেছি তখন উৎপাদনের ব্যয় আমাদের কমে C1 পর্যন্ত এসেছে। তাহলে আমাদের Q1 বিন্দুটা হচ্ছে কাম্য উৎপাদন মাত্রা, অর্থাৎ আমরা Q1 পর্যন্ত উৎপাদন করব, ও Q1 পর্যন্ত উৎপাদন করব। আর P1টা হচ্ছে আমাদের এই যে কাম্য উৎপাদন মাত্রার মিলিত বিন্দু। এখন উৎপাদনও বাড়ানো হচ্ছে, খরচও বৃদ্ধি পাচ্ছে। এবার উৎপাদন বাড়ানোর পরে যদি আমাদের রেখাটা যদি এরকম করে নিচে চলে আসতো এই তীর বরাবর, তাহলে আমাদের আরো এটা আর Q1টা আমাদের কাম্য উৎপাদন মাত্রা হতো না। উৎপাদন মাত্রা আরো পরে এসে যেখানে পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত ডাউন হয় ততক্ষণ পর্যন্ত আমাদের কাম্য উৎপাদন মাত্রা। কিন্তু এবার যদি আমরা উৎপাদন বাড়াই তাহলে উৎপাদন মানে হচ্ছে যে খরচ আমাদেরও এই মানে এই হচ্ছে যে হারে বাড়ার কথা সে হারে না বেড়ে তার চেয়ে বেশি বেড়েছে, বা উৎপাদন খরচও বেড়েছে, তাহলে সেটা হচ্ছে অমিতব্যয়ী উৎপাদন মাত্রা। এটা নেই তোমরা, এই ছকটা কি তোমাদের কাছে ক্লিয়ার? বলো তো দেখি। অনিত? জি স্যার, আমার কাছে ক্লিয়ার। তারপরে বাকি বাকি যারা আছে, অনন, অনন বুঝতে পেরেছো? অনন? অনন্ত দেখছি না। সিয়া মুনতাসির, ক্লিয়ার তোমার কাছে? সিয়া মুনতাসির? মাইকে ঝামেলা হচ্ছে আমার। মাইকে ঝামেলা হচ্ছে? তানভীর? হ্যালো, তানভীর কি ক্লিয়ার? জি স্যার। ওকে, তাহলে এই যে কাম্য উৎপাদনের কাম্য মাত্রা, এখানে উপরে কিন্তু লেখাটা ভুল হয়েছে, বুঝছো? আহ, উৎপাদনের কাম্য মাত্রা, ঠিক আছে? ওকে, তাহলে এবার বৃহদায়তন এন্টারপ্রাইজ আমরা একটু কাম্য মাত্রা কি কি সুবিধা সেটা একটু দেখবো না? কাম্য মাত্রার দেখো সবাই 3.24 বের করো, 3.24, 3.24 বের করো। উৎপাদনের কাম্য মাত্রার সুবিধা কি কি? আমরা কাম্য মাত্রা মানে হচ্ছে যে গড় উৎপাদন খরচ সর্বনিম্ন হবে, কিন্তু আমাদের সেই সাথে সাথে লাভের পরিমাণও সর্বোচ্চ হবে। অর্থাৎ গড় আমাদের ব্যয় যখন সর্বনিম্ন হয়, লাভ তখন সর্বোচ্চ হয়। দেখো, উপকরণের যথাযথ ব্যবহার হবে। তোমরা জানো উৎপাদন করতে আমরা যে সকল উপকরণ ব্যবহার করি সেই উপকরণগুলো সর্বোচ্চ ব্যবহার করতে হবে। এমনটা নয় যে 50টা মেশিন রয়েছে, সেই মেশিনগুলো তুমি 30টা ফেলে রেখেছো আর 20টা মাত্র ব্যবহার করছো, অথবা 30টা ব্যবহার করছো 20টা ফেলে রেখেছো। 20টা ফেলে রাখলে কিন্তু কাম্য উৎপাদন মাত্রার সঠিক চিত্র ফুটে উঠবে না। তোমরা বুঝতে পারছো? তাহলে উপকরণগুলো সর্বোচ্চ ব্যবহার হবে, অর্থাৎ ভূমি শ্রম মূলধন সংগঠন ছাড়াও আরো যে উপকরণগুলো রয়েছে সেই উপকরণগুলো সর্বোচ্চ ব্যবহার হবে আমাদের এই কাম্য উৎপাদন মাত্রায়। তারপর হচ্ছে বিশেষায়নের সুযোগ, যেখানে উপকরণগুলো সর্বোচ্চ ব্যবহার করা হয়, এখানে গবেষণা করা হয় এবং একই কাজ বিভাগীয়করণ করা হয়। একই কাজ একজন ব্যক্তি যখন বারবার করে তখন ওই কাজের মানে দক্ষতা বৃদ্ধি পায় এবং তার ওই কাজের একটা বিশেষত্ব সৃষ্টি হয়। বুঝতে পারছো? সুতরাং আমাদের এই কাম্য উৎপাদন মাত্রা একটা বিশেষায়নের সুযোগ রয়েছে।
তারপর হচ্ছে উৎপাদনশীলতা বৃদ্ধি। উৎপাদনশীলতা বৃদ্ধি মানে কি? আউটপুট এবং ইনপুট এর অনুপাতটাই হচ্ছে উৎপাদনশীলতা, অর্থাৎ মিনিমাম ইনপুট ম্যাক্সিমাম আউটপুট। যখন এটা হবে তখন আমাদের উৎপাদনের পরিমাণ বেড়ে যাবে, আলটিমেটলি তখন আমাদের দেখবে যে উৎপাদনশীলতা বৃদ্ধি পাবে। উৎপাদন বৃদ্ধি পেলে উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। একই পরিমাণ উপকরণ ব্যবহার করে যখন পূর্বের তুলনায় বেশি উৎপাদন করা হয় তখন এর উৎপাদনশীলতা বৃদ্ধি পায়। সর্বনিম্ন উৎপাদন ব্যয় হয় যে সকল উপকরণ, যেহেতু উপকরণগুলো সর্বোচ্চ ব্যবহার করা হয় এবং এই উপকরণগুলোর আমাদের খেয়াল রাখতে হয় যে যেন আমাদের উৎপাদন বৃদ্ধি করব কিন্তু গড় উৎপাদন খরচ যেন সর্বনিম্ন হয়। সুতরাং এই গড় উৎপাদন খরচ সর্বনিম্ন একটি প্রতিষ্ঠানের একটি অন্যতম প্রত্যাশিত বিষয়। আর গড় উৎপাদন খরচ যখন সর্বনিম্ন হয় তখন প্রতিষ্ঠানের মূল উদ্দেশ্য মুনাফা অর্জন সহজ হয়। তারপর হচ্ছে সর্বাধিক মুনাফা অর্জিত হয়, প্রতিযোগিতার সামর্থ্য সৃষ্টি হয়। প্রতিযোগিতার সামর্থ্য কিভাবে সৃষ্টি হবে? দেখো যে মুক্তবাজার অর্থনীতিতে প্রতিযোগী প্রতিষ্ঠানের সংখ্যাও কিন্তু কম নয়। সুতরাং এই প্রতিযোগিতামূলক পরিবেশে প্রতিযোগীদের সাথে টিকে থাকতে হলে তাদেরকে অবশ্যই ভালো মানের পণ্য উৎপাদন করতে হবে, গ্রাহক সন্তুষ্টি অর্জন করতে হবে। সেই সাথে সাথে উৎপাদন করতে গিয়ে যেন বেশি খরচ না হয় এটাকে বেশি গুরুত্ব দিতে হবে, কিন্তু খরচ কমাতে গিয়ে যেন পণ্যের মান খারাপ না হয়, পণ্য সেবার মান খারাপ না হয়। তাহলে পণ্য সেবার মান ঠিক রাখতে গিয়ে ঠিক রেখে যতটুকু খরচ করা দরকার ততটুকু খরচ করতে হবে। আর এই খরচ যখন সর্বনিম্ন হবে তখনই এই প্রতিষ্ঠানের কি হবে? মুনাফার পরিমাণ বৃদ্ধি পাবে আর ওই প্রতিযোগিতামূলক পরিবেশে টিকে থাকবার সামর্থ্য তৈরি হবে, অর্থাৎ আর্থিক সামর্থ্য ওদের তৈরি হবে। তারপর হচ্ছে ব্যবস্থাপনার দক্ষতা সৃষ্টি হবে, তারপর হচ্ছে কার্য সন্তুষ্টি অর্জন হবে, ব্যবসা সম্প্রসারণ করার সুযোগ তৈরি হবে। সর্বনিম্ন ব্যয় মানে সর্বোচ্চ মুনাফা, আর এই সর্বোচ্চ মুনাফা মূলধনে রূপান্তরিত হয়ে ব্যবসা সম্প্রসারণের সুযোগ তৈরি হবে। কর্মসংস্থানের ব্যাপক সৃষ্টি হবে, সুযোগ তৈরি হবে। আমরা দেখলাম যে কাম্য উৎপাদন মাত্রা কতটা সুবিধা। তার প্রশ্ন আছে? সিয়াম, তানভীর, অলিদ? না স্যার। না স্যার। তানভীর নেই, সিয়াম নেই, আচ্ছা ওকে। এখন আসলে দেখি বৃহদায়তন এন্টারপ্রাইজ গড়ে না ওঠার কারণ কি। আমরা জানি যে বৃহদায়তন এন্টারপ্রাইজ এর মূলধনের পরিমাণ, উৎপাদন ধর্মী শিল্প প্রতিষ্ঠানের মূলধনের পরিমাণ 50 কোটির অধিক, 50 কোটি টাকার অধিক হতে হবে। শ্রমিক সংখ্যা 300 জনের অধিক হতে হবে। সেবামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে মূলধনের পরিমাণ 30 কোটির অধিক হতে হবে এবং জনসংখ্যা 120 জনের অধিক হতে হবে, তাই না? এবং শ্রমঘন শিল্প প্রতিষ্ঠানের বৃহদায়তন এন্টারপ্রাইজ হতে চাইলে অবশ্যই 1000 জনের অধিক হতে হয়। কতজন বলো তো দেখি, কতজন? স্যার 1000 জন। 1000 জনের অধিক হতে হয়। 1000 জন হলেও এটা মাঝারি শিল্প প্রতিষ্ঠান। তাহলে বৃহৎ শিল্প প্রতিষ্ঠান হতে চাইলে শ্রমঘন শিল্প প্রতিষ্ঠানে অবশ্যই 1000 জনের অধিক হতে হবে। তাহলে বাংলাদেশে এই বৃহদায়তন এন্টারপ্রাইজের সংখ্যা কি বেশি না কম? স্যার কম। কম আছে। আমরা যেভাবে বাংলাদেশ যখন সূচনা হয়েছে, সৃষ্টি হয়েছে, তারপর থেকে কত বছর চলে গিয়েছে, তাই না? 50 বছর প্রায়। তাহলে এই 50 বছর অতিক্রম হচ্ছে, অর্থাৎ এই তো 21 সালে 50 বছর, ঠিক কিনা বলো তো দেখি? 21 সাল তো 50 বছর। তাহলে এই সময় অর্থনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, আমাদের অনেক ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। তবে আমরা যদি পরিলক্ষ্য করি মোট ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যা এবং সেখানে ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠানের সংখ্যার পরিমাণ কত, তাতে আমরা দেখব যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠানের সংখ্যাটাই হচ্ছে 80 থেকে 90%। কত পার্সেন্ট বলো দেখি? 80 থেকে 90%। তাহলে আমাদের বাংলাদেশে কেন 10% বা তার একটু বেশি গড়ে উঠেছে? কেন আমাদের 50% বা বড় বড় প্রতিষ্ঠান গড়ে উঠলো না? এই গড়ে না ওঠার পেছনে কিছু কারণ রয়েছে। এই কারণগুলো কি কি এবং সেই সাথে সাথে আমরা সমাধানের কারণটাও দেখব, মানে কিভাবে সমাধান করতে পারি। মূলধনের অভাব। তোমরা জানো যে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় প্রায় 2000 মার্কিন ডলারের একটু বেশি, 2000 মার্কিন ডলারের একটু বেশি বর্তমানে। তো বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় আমরা বলবো যে তুলনামূলকভাবে অন্যান্য দেশের তুলনায় কম। এই আবার হচ্ছে জনসংখ্যা অনেক বেশি, জনসংখ্যা অনেক বেশি। যেভাবে অর্থনৈতিক কর্মকাণ্ড পরিচালিত হয় তাতে উন্নত জীবনযাপন করাটাও মুশকিল হয়ে দাঁড়ায়। তো আর্থিক সংকটের কারণে
মূলধন মানে স্বল্প ইনকামের কারণে মানুষ সঞ্চয়ের প্রবণতা কম, সঞ্চয় প্রবণতা কম বলেই মূলধন সৃষ্টি হচ্ছে না। আর এই মূলধন সৃষ্টি হচ্ছে না, আর মূলধনের অপ্রতুলতার কারণেই এই বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠে নাই। কারণ হচ্ছে একটি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলতে চাইলে প্রচুর অর্থের প্রয়োজন রয়েছে, আর সেই আর্থিক স্বল্পতার কারণেই এই বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠছে না। তারপরে দক্ষ কর্মীর অভাব, যেমন ধরো ভারতের সাহারা নাম শুনেছো? সাহারা না, কোম্পানির নাম শুনেছো? না স্যার। টাটা কোম্পানির নাম শুনেছো? হ্যাঁ। আমাজন জি, নাম স্যার। শুনেছো? জি স্যার। রাইট। এরকম বিশ্বের অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়েছে। এরকম প্রতিষ্ঠান কেন বাংলাদেশে এরকম নাই? তাহলে ওই সকল প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করতে যে পরিমাণ অর্থ দরকার, হ্যাঁ, সেই পরিমাণ অর্থ বাংলাদেশের মানুষদের বা যার সম্ভাব্য যারা উদ্যোক্তা রয়েছে তাদের নেই, যার কারণে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। আমরা বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান বলতে আরএফএল, বেক্সিমকো, স্কয়ার, এসিআই, তাই না, বা হচ্ছে এরকম আরো কিছু বড় প্রতিষ্ঠান রয়েছে যেগুলোকে আমরা বুঝি। স্যার প্রাণও কি বড় প্রতিষ্ঠান? হ্যাঁ প্রাণ কোম্পানি। হ্যাঁ, বড় প্রতিষ্ঠান, এটা সারা বিশ্বব্যাপী তাদের কার্যক্রম। ওকে, এর বাংলাদেশি প্রতিষ্ঠানের কথা বললাম আর কি। তারপরে দক্ষ কর্মীর অভাব। তোমরা জানো বাংলাদেশের শিক্ষার হার 100% নয়, তাই না? বাংলাদেশ কি 100% শিক্ষিত? না স্যার। না। দেখবে যে অনেক শিক্ষিত মানুষ দক্ষতার অভাবে, দক্ষতা না থাকার কারণে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। তো এই সকল দক্ষ কর্মীর অভাব হওয়ার কারণে বাংলাদেশে যে সকল বড় বড় প্রতিষ্ঠান তুমি দেখো, সেই প্রতিষ্ঠানগুলো যে সকল শ্রমিক কর্মী কাজ করে, তাদের দক্ষতার পরিমাণ ওরকম হাই না, ঠিক আছে? আবার বাংলাদেশের মানুষদেরকে দক্ষ করে গড়ে তোলার মতো প্রতিষ্ঠানের অপ্রতুলতাও রয়েছে। সুতরাং এই দক্ষ কর্মীর অভাবেও বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে উঠতে পারছে না। তারপর আছে অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা। অপ্রতুল যোগাযোগ মানে হচ্ছে যে আমরা যদি বলি যে উত্তরাঞ্চলে কারো কারো বাড়ি আছে? উত্তরাঞ্চলে কেন বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি? উত্তরাঞ্চলে কেন বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি? কেন দক্ষিণাঞ্চলে বৃহৎ ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি? এই ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে না ওঠার পেছনে হচ্ছে উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাব। উন্নত যোগাযোগ বলতে কি বোঝায়? নদীপথ, স্যার রাস্তাঘাট। স্যার অবকাঠামো। না, শুধু এগুলো কি নয়, আমরা উন্নত যোগাযোগ বলতেই হচ্ছে ওই যে বিমানবন্দর থাকবে, সেখানে বিমান ওঠানামা করবে, বহির্বিশ্বের মানুষগুলো যারা ইনভেস্টর রয়েছে তারা এসে বিনিয়োগ করবে। তোমরা কি বুঝতে পারলা আমার কথা? স্যার মানে এক কথায় পরিবহন না? হ্যাঁ, পরিবহন, উন্নত যোগাযোগ ব্যবস্থা, অর্থাৎ তোমাকে এখানে বিমান চলাচলের ব্যবস্থা। এই জন্যই আমাদের বর্তমান সরকার সিদ্ধান্ত নিয়েছে যে আমাদের উত্তরাঞ্চলে কি করবে, এই যে লালমনিরহাট জেলায় আমাদের বিমানবন্দর চালু করবে। ওটা পুরনো বিমানবন্দর আছে, ওখানে বিমানবন্দর চালু করলে আমাদের লালমনিরহাটে বড় বড় শিল্প কারখানা স্থাপন করবে। ওখানে বিদেশিরা এসে সরাসরি এখানে এসে বিনিয়োগ করতে পারবে, উৎপাদিত পণ্য তাদের দেশে নিয়ে যেতে পারবে, ঠিক আছে? তো তাহলে অপ্রতুল যোগাযোগ ব্যবস্থার কারণে কিন্তু বাংলাদেশে বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে না ওঠার একটি কারণ। তারপরে একচেটিয়া ব্যবসায় কাদের? ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেই ব্যবসা প্রতিষ্ঠানগুলো একচেটিয়া প্রবণতা। আবার বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানগুলো অন্য কোনো ব্যবসা প্রতিষ্ঠান গড়ে না উঠতে না দেওয়ার যে একটা প্রবণতা, এগুলোকে আমরা বলি এই বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে না ওঠার আরেকটি কারণ হতে পারে। আধুনিক প্রযুক্তির অভাব। দেখবে যে ইলেকট্রনিক যত যন্ত্রপাতি আছে সবগুলি কিন্তু আমাদের বিদেশ থেকে আনতে হয়, কি ঠিক কিনা বলো তো দেখি? অর্থাৎ প্রযুক্তি নির্ভর প্রতিষ্ঠানের সংখ্যাটাও কিন্তু বাংলাদেশে কম, যার কারণে ওরকম বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান গড়ে ওঠেনি। বিপণনে সমস্যা রয়েছে, সরকারি কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে, আর অত্যাধিক কর আরোপ করা হয় এই বড় বড় প্রতিষ্ঠানগুলোতে। দেখবে যে স্থান ভেদে কর আরোপ করা হয়। ঢাকা শহরে যে সকল বড় প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোতে এক ধরনের, আবার গ্রাম পর্যায়ে যে সকল প্রতিষ্ঠান রয়েছে তাদের উপর আরেক ধরনের কর আরোপ করা হয়। তো আবার এই বড় এবং ছোট প্রতিষ্ঠানগুলোর উপরেও কিন্তু আমাদের করের পার্থক্য রয়েছে। তো অত্যাধিক কর আরোপ করার কারণে হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো ওরকম হচ্ছে সফলতা লাভ দেখতে পারে না,
লাভ করতে পারে না, আবার হচ্ছে এই প্রতিষ্ঠানগুলো গড়ে উঠতেও সাহস পায় না। তাহলে আমাদের কি করতে হবে? মূলধনের অভাব। বাংলাদেশে বর্তমানে ব্যাংক ব্যবস্থা কি উন্নত না খারাপ অবস্থা? স্যার খারাপ অবস্থা। না, আমরা বলবো বাংলাদেশে ব্যাংক ব্যবস্থা যথেষ্ট ভালো এখন। দু একটা ব্যাংকে খারাপ হয়েছে, সেটা বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের কারণে। কিন্তু বেসরকারি যে স্যার, ব্যাংকগুলো মোটামুটি। রয়েছে, এই ব্যাংকগুলোর দিকে তুমি যদি দৃষ্টি আরোপ করো, তাহলে দেখবে যে ওদের তারল্যের পরিমাণ অনেক বেশি, ঋণ দান করার সক্ষমতা অনেক বেশি। ঠিক আছে তো? তো এই ঋণ দানকারী প্রতিষ্ঠানের সংখ্যা যেহেতু বেড়ে গিয়েছে, এখন সময় এসেছে বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার। দক্ষ কর্মী গড়ে তুলেছে বলতে কর্মীর অভাব রয়েছে। তাহলে দক্ষ কর্মী পেতে চাইলে আমাদের কি করতে হবে? বাংলাদেশে যে সকল বেকার, স্বল্প শিক্ষিত বা শিক্ষিত বেকার যুবক রয়েছে, তাদেরকে কি করতে হবে? একটা প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, অর্থাৎ প্রশিক্ষণ দানকারী প্রতিষ্ঠানের সংখ্যা বাড়াতে হবে। এরা যেন অল্প খরচে সে প্রশিক্ষণ নিতে পারে, নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারে। তাহলেই এই বৃহত্তম ব্যবসা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার পেছনে যে সকল দক্ষ লোক দরকার, সেগুলো যথেষ্ট সাপ্লাই দেওয়া সম্ভব হবে। অপ্রতুল যোগাযোগ ব্যবস্থা, আমাদের রেল যোগাযোগ, সড়ক যোগাযোগ এবং আকাশ যোগাযোগ, এই যোগাযোগগুলো উন্নয়ন করতে হবে। এবং হচ্ছে অনুন্নত যে সকল এলাকা রয়েছে, সেখানে যদি আমাদের বিমান যোগাযোগ ব্যবস্থা যথেষ্ট উন্নত করা হয়, তাহলে বিদেশি যারা বিনিয়োগকারী রয়েছে, তারা এখানে বিনিয়োগ করতে পারবে এবং বড় বড় প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা সম্ভব। তারপরে একচেটিয়া ব্যবসায়ের প্রবণতা থেকে বেরিয়ে আসতে হবে। আধুনিক প্রযুক্তির অভাব, অর্থাৎ উন্নত প্রযুক্তি, আমরা প্রযুক্তিগত পরিবেশ যখন পড়েছি, তখন কিন্তু দেখেছিলাম যে এই কি দেখলাম যে ওখানে প্রযুক্তি আমদানি সুযোগ, তারপর হচ্ছে প্রযুক্তি ব্যবহারের সুযোগ, তারপর হচ্ছে কারিগরি শিক্ষাদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা ইত্যাদি কিন্তু প্রযুক্তিগত পরিবেশ। সুতরাং এই আধুনিক প্রযুক্তি সম্পন্ন পরিবেশ আমাদের গড়ে তুলতে হবে, প্রযুক্তি আমদানি করতে হবে, ব্যবহার করার সুযোগ দিতে হবে, এই খাতে সরকারি একটু কঠোরতা শিথিল করতে হবে ইত্যাদি আরো অনেক বিষয় সুপারিশ আমরা করতে পারি। বিপণনের সমস্যা রয়েছে কি? বড় বড় প্রতিষ্ঠানে অনেক বেশি উৎপাদন করতে পারে, বড় প্রতিষ্ঠান অনেক বেশি উৎপাদন করে, তাই না? বৃহৎ উৎপাদন এবং অনেক বড় বন্টন ব্যবস্থা করতে হবে। তাহলে বন্টন ব্যবস্থা মানে কি? এক জায়গায় উৎপাদন হবে, সারা পৃথিবীব্যাপী বন্টনের ব্যবস্থা করতে হবে। এজন্য কিন্তু উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাব, পরিবহন সমস্যা, স্টোরিং এর সমস্যা ইত্যাদি সমস্যার কারণে আমাদের বিপণনে অনেক ধরনের সমস্যা তৈরি হয়। সরকারি কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা শিথিল করতে হবে, অত্যাধিক কর আরোপ করা যাবে না। এই যে যদি আমরা এইগুলো সুপারিশ করতে পারি, তাহলে বৃহত্তর এন্টারপ্রাইজ গড়ে উঠবে বাংলাদেশে। বুঝতে পারলা কি আমার কথা? জি স্যার। হ্যাঁ, তাহলে আমরা কি করব? বলো, আমাদের কি করা উচিত? এই অধ্যায় নিয়ে কি করা উচিত? আমাদের নেক্সট কিন্তু চ্যাপ্টার 4 আলোচনা হবে। বৃহদায়তন এন্টারপ্রাইজ, কাম্য উৎপাদন, ক্ষুদ্র মাঝারি শিল্প প্রতিষ্ঠান, বৃহদায়তন এন্টারপ্রাইজ, এগুলো নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? দেখো তো কারো কোনো জায়গায় প্রশ্ন আছে কিনা। অলি, তানভীর? না স্যার, আমার নাই। ওকে, তাহলে নেক্সট ক্লাস আমরা 4র্থ অধ্যায়ের উপর শুরু করব। তাহলে তোমরা হোমওয়ার্কটা একটু লিখে নাও, নাকি ছবি তুলে দিব? কোনটা? স্যার ছবি তুলেই দেন। হ্যাঁ ঠিক আছে, ছবি তুলে দিয়ে দেবো। তাহলে ঠিক আছে, তোমরা বাসায় পড়ো, কেমন? ওকে স্যার, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হাফেজ।